টুনা মাছ খেয়েছেন নিশ্চয়ই, সারা বিশ্বে জনপ্রিয় এই মাছ। সুস্বাদু এই মাছের ভর্তা যে কতটা সুস্বাদু সেটা কি জানেন? না খেলেও বুঝে ফেলবেন রেসিপি দেখলেই। আমাদের দেশীয় মজাদার একটি খাবার কলার মোচা। কুরকুরে মোচার বড়া অনেকেই বেশ মজা করে খেয়ে থাকেন। আর মোচা বড়ার ঘন্ট যদি হয় সেটা কেমন হবে দেখুন ট্রাই করে। এই দুটি রেসিপি নিয়েই আজকের অনুষ্ঠান। আজ একটা ভর্তা খেতে চাচ্ছে সে, কি করা যায়? টুনা ফিশ ভর্তা, বাহ দারুণ তো। কি চমৎকার একটি কালেকশন এই বইটি। এই বইয়ে দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী ও ভিন্ন স্বাদের রান্নার রেসিপির সমাহার ঘটেছে। এই রেসিপিগুলো আমার দেখে মনে হচ্ছে যে ইজিলি ঘরে বসে ট্রাই করা যায়, এবং এই রেসিপিগুলোই কিন্তু আমাদের দেশের সেরা রন্ধনশিল্পীরা তুলে ধরছে আমাদের এই অনুষ্ঠানে। তাই তো এই বইয়ের নামে আমাদের এই অনুষ্ঠান, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। সঙ্গে আছি আমি নাবিলা। খাবার একটি সংস্কৃতির মূল উপাদান, তাই রান্না করার প্রক্রিয়া বা রন্ধন হচ্ছে একটি মৌলিক শিল্প। আর এই শিল্পের চর্চা কিন্তু চলে ঘরে ঘরে। আর এই শিল্পকে আরেকটু অগ্রসর হতে সবসময় পৃষ্ঠপোষকতা কিন্তু করে আসছে রাঁধুনি, যার একটি উদাহরণ হচ্ছে এই বইটি। এই বইটিতে রয়েছে দেশের ঐতিহ্যবাহী নানা রেসিপি, যেটি এদেশের সংস্কৃতিকেই ধারণ করে। আজকে আমরা দুটি রেসিপি দেখছি, একটি হচ্ছে টুনা ফিশ ভর্তা এবং আরেকটি হচ্ছে মোচা বড়ির ঘন্ট। দেশসেরা রাঁধুনিদের কাছ থেকে নেওয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, যে বইটিতে রেসিপিগুলো 8টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আজকে যে দুটি রেসিপি আমরা দেখছি সেটি আমরা নিয়েছি হরেক রকম ভর্তা এবং সুস্বাদু সবজির বিভিন্ন রান্না, এই 2 ক্যাটাগরি থেকে। প্রথমেই চলে যাচ্ছে আমাদের আজকের প্রথম রেসিপিতে, যেটি তৈরি করছেন আমাদের অত্যন্ত পছন্দের রন্ধনশিল্পী দিলরুবা বেগম ফ্যান্সি। ফ্যান্সি আপা, টুনা ফিশের ভর্তা খেয়েছি মনে হয় একবার দুবার, ওভাবে খুব একটা মনে পড়ছে না, তবে অনেক শুনেছি। টুনার ফিশের ভর্তা হয়তো আপনি খেয়েছেন, কিন্তু আমারটা হয়তো খাওয়া হয়নি। তা তো খাওয়া হয়নি, এটা তো কারণ আমার ভর্তাটা একটু ভিন্ন। এই ভর্তাটা আমি করেছি আমার বাচ্চাদেরকে টুনা ফিশ খাওয়ানোর জন্য। ওকে। টুনা ফিশ দেখতে একটু মানে রেড ব্ল্যাক রেডের মতো, ওইটা দেখলেই বাচ্চারা খেতে চায় না। আর সামুদ্রিক মাছের তো একটা স্মেল আছে, এটাও অনেক সময় বাচ্চারা খেতে চায় না। যেহেতু সামুদ্রিক মাছ বাচ্চাদের জন্য বা বড়দের জন্য খুবই উপকারী একটি মাছ, যেখানে ওমেগা 3 পাওয়া যায়। আর সামুদ্রিক মাছ খেলে গলগণ্ড নামের যে একটা রোগ আছে সেটা কখনোই হয় না। আর প্রচুর ভিটামিন, মিনারেলস, প্রোটিনের তো খুবই ভালো উৎস। এই চিন্তা করে বাচ্চাদেরকে কিভাবে আমি খাওয়াবো, এই কনসেপ্টটা থেকেই আসলে এখানে আলু ভর্তা থাকবে, ক্যাপসিকাম থাকবে, মাছ তো থাকবেই।
এই তিনটের মিশেলে ওয়াও একটা টেস্ট হবে। তাহলে তো অনেক ওয়াও টেস্ট হবেই, যেটা বোঝা যাচ্ছে। আর বাচ্চারা অনেক সময় ছোটবেলায় অনেক কম খায়, এই ভর্তাটা যদি একটু তাদেরকে পরিমাণ মতো খাওয়ানো যায়, এখানে যেমন প্রোটিন পাচ্ছে, আবার আলুর জন্য কার্বোহাইড্রেট পাচ্ছে, আবার ভেজিটেবলসের জন্য কিন্তু ভিটামিনস মিনারেল পাচ্ছে। একটা মিল বলা চলে অন্য কোনো খাবার না খেলেও বাচ্চাদের হয়। এবং আমি বাচ্চাদের কথা চিন্তা করে যখন করেছি তখন কিন্তু আমি স্পাইসি কম দিয়েছি। যখন এটা দেখলাম যে বড়রাও পছন্দ করে, তখন কিন্তু আমি স্পাইস মানে ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। এবং আপনি যেহেতু বলছেন ক্যাপসিকাম ইউজ করছেন, নিশ্চয়ই এটা অনেক কালারফুলও দেখাবে। বাচ্চাদেরকে খাবার তো কিছু টেকনিক অবলম্বন করতেই হবে। ভিটামিন, প্রোটিন এগুলোর পাশাপাশি কিন্তু তাদের চোখে ভালো লাগতে হবে, স্মেলটা খুব সুন্দর হতে হবে, তারা যেন দেখলেই খেতে আসে, তাদের পিছনের জন্য খাবার নিয়ে ঘুরঘুর করা না লাগে। দারুণ আপু, এখন আমার ঘুরঘুর করতে ইচ্ছা করছে রান্নাঘরে গিয়ে আপনার সাথে, যে আপনি কিভাবে এই ভর্তাটা তৈরি করছেন। চলুন তাহলে আর সময় না নষ্ট করি, এগিয়ে যাই। বাহ, কি সুন্দর করে সাজানো আপনার উপকরণগুলো। কালারফুল ক্যাপসিকামও দেখা যাচ্ছে, দেখেই লোভ লাগছে। আপা, শুরু করি। বরাবরের মতোই আমি ক্যাপসিকামটা একটু কেটে নিব একদম রেডি কাটার জন্য। আমি ডাইস কাট মিডিয়াম ডাইস করবো আর কি। আচ্ছা, প্রতিটা কালারের ক্যাপসিকাম আমরা হাফ করে নিচ্ছি নাকি? না, আমি গ্রিনটা হাফ নিয়েছি, আর এটা আমি 1/3 নিব। 1/3 নিই। ওকে, সবচেয়ে বেশি নিয়েছি আমি গ্রিনটা, তারপরে রেড, তারপরে হলো ইয়েলো। এর কারণ আমার গ্রিনের টেস্টটাই বেশি লাগবে, আর এটা শুধু কালারফুলের জন্য। কাটা আমার শেষ। আমি সব একসাথে মিশিয়ে নেব। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটা কিন্তু ক্যানের টুনা, ক্যান্টুনা। আর আমি যদি মানে ফ্রেশ মাছ ব্যবহার করতাম তাহলে কিন্তু মাছটা আগে ভেজে নিয়ে কাটা বেছে নিতাম। আর ক্যানের তো প্রসেস করাই থাকে, আর কিছু করার দরকার নেই। ভেজে যে নিতাম সেটা কি মানে কোনো মশলা দিতাম নাকি নর্মালি একটু লবণ? একটু লবণ দিয়ে, আর কিছু দরকার নেই। এখানে 1 কাপ মতো আমি নিয়ে নিলাম। এটা হলো আলু সিদ্ধ করে একদম ম্যাশ করা আলু। আমি 1 কাপ নিয়ে নিলাম। পেঁয়াজও 1 কাপ। এখানে 5-6টি কাঁচামরিচ আমি দিলাম। লবণ স্বাদ অনুযায়ী। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। আমরা আসলে যেটা দেখলাম এখানে বেশি মশলার ব্যবহার নেই, কারণ টুনার যে নিজস্ব ফ্লেভার ওটা আসলে নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, আর এটা যেহেতু আমি ভর্তা বলেছি, ভর্তায় আসলে মশলা সেরকম যায় না। আর সরিষার তেল দিয়ে করব, আরও মশলার দরকার নেই। ভর্তা মানেই তো সরিষার তেল, কাঁচামরিচ। আমি অবশ্যই একটু ফিউশন করেছি। হ্যাঁ, এটা আমি মিশিয়ে নিলাম। এখন চুলায় চলে যাব। আচ্ছা, আপু সরিষার তেলটা হেল্প করে দিন। জি শিওর, থ্যাংক ইউ, ওয়েলকাম। ভর্তার পরিমাণের উপর আমি তেল দিব। এখানে আমি 1/2 কাপের একটু কম দিলাম। যদি লাগে সরিষার তেল তো এমনিও খাওয়া যায়, পরে আমি দিব।
ক্যান্ড টুনা কিন্তু অনেক রকম আছে, যেমন কিছু অয়েলে ভেজানো থাকে, কিছু হচ্ছে পানিতে থাকে। এটা তো আমরা সর্ষের তেলে যেহেতু এটা রান্না করছি, আমরা এখানে কোনটা আসলে নিয়েছি? এটা একদম প্রসেস, যেটা রেডি টু মানে সার্ভ। এটা আর রান্নার কিছু নেই, এটা সালাতে মিশিয়ে এমনি খাওয়া যাবে। আর একটা ক্যানের মধ্যে আছে একদম মাছের পিস হিসেবে আছে, ওইটা আপনাকে একটু প্রসেস করে নিতে হবে। Okay. আমার তেলটা গরম হয়ে গেছে আপু। একটু কি ভাজা ভাজা করে নিব? সামান্য মানে 5 থেকে 7 মিনিট, বেশি সময় রাখবো না। আমি এখন আপনাকে দিয়ে টেস্ট করাবো আমার লবণ ঝাল ঠিক আছে কি নাই। লবণ ঝাল ঠিক আছে? আমার প্রায় হয়ে আসছে, শেষের দিকে আমি বেশি করে ধনেপাতা দিব, একদম বেশি করে। শেষে আমি দিব সরিষার তেল, ও একদম দেশীয় টেস্ট। এমনিতে আমি যে একটুখানি চেখে নিলাম। হ্যাঁ, এখন আপু চুলা বন্ধ করে দিব, আর আমি 30 সেকেন্ড এইটা ইনটেক রাখবো, সরষের তেল আর ধনের পাতার গন্ধটা একদম ঠিক থাকার জন্য। আমি এমনি অলরেডি যে একটুখানি চেখে নিলাম, সেখানে আমি সর্ষে এবং টুনা ফিশের যে টুইস্টটা পেলাম, যেটা একদম মুখে গিয়ে বাড়ি লাগলো টেস্টের, দারুণ। এখন তো আরেকটু সর্ষে তেল ছিটিয়ে দেওয়া হয়েছে, এখন তো আরো অন্যরকম হবে। আপা, এটা দারুণ একটা আপনার ক্রিয়েশন। থ্যাংক ইউ আপু। এই দেখেন সুন্দর কালারফুলও হয়েছে, ভর্তাও যে কালারফুল হয়, দারুণ। এটা তো এমনি এমনি খাওয়া যাবে, বাচ্চাদের খাওয়ানোর টেকনিক টুনা মাছ। দারুণ। আমি বইয়ের মতো করেই চেষ্টা করি, আজকেও করব। ঠিক আছে, আমি বইটা আপনার সামনেই দিয়ে দিচ্ছি। আমি আসলে কখনো এত কালারফুল ভর্তা দেখিনি, কত রকম রঙের সম্মিলন, দারুণ। কি যে ইয়ামি ব্যাপারটা। ও, উপর দিয়ে একটু বেরেস্তাও যাচ্ছে। যাচ্ছে, খুব বেশি দিব না, একটুখানি। ওয়াও, আপু তৈরি হয়ে গেল টুনা ফিশ ভর্তা। উফ, কি যে ইয়ামি হচ্ছে এটি, টুনা ফিশ ভর্তা। টুনা ফিশ পছন্দ করে না এমন মানুষ পাওয়া দায়। আর যেভাবে ফ্যান্সি আপা রান্না করেছেন, এটা কিন্তু বাড়িতে ট্রাই করতেই হবে আপনাদের। এবং আপা একদম হচ্ছে বইয়ের মতো করে সাজিয়েছেন। উফ, দারুণ সুস্বাদু এই ভর্তাটি, নিশ্চয়ই ট্রাই করবেন। পুরো প্রস্তুত প্রণালী প্লিজ দেখে নিন। টুনা ফিশ ভর্তা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ: টুনা মাছ 1 কাপ, সিদ্ধ আলুর ভর্তা 1 কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি 5 থেকে 6টা, ধনেপাতা কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সরিষার তেল আধা কাপ, ক্যাপসিকাম 3 রঙের 1 কাপ, লবণ স্বাদ মতো। টুনা ফিশ ভর্তা তৈরির শুরুতে ক্যাপসিকাম ডাইস কাট করে নিন 1 কাপ পরিমাণ। এখন একটি বলে পুরো ক্যাপসিকাম কুচির সাথে 1 কাপ করে ক্যান অথবা কাটা ছাড়ানো টুনা ফিশ ও আলু ভর্তা নিন। এছাড়াও 1 কাপ পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এ পর্যায়ে চুলায় একটি প্যানে আধা কাপের একটু কম সরিষার তেল গরম করে মিশিয়ে নেয়া উপকরণগুলো 6 থেকে 7 মিনিট নেড়ে রান্না করুন। এরপর এতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ ধনেপাতা কুচি ও 1 টেবিল চামচ সরিষার তেল ছড়িয়ে দিয়ে চুলার জাল বন্ধ করে 30 সেকেন্ড দমে রাখুন।
দম শেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভিন্নধর্মী ভর্তার পদ টুনা ফিশ ভর্তা। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় রেসিপিতে। রেসিপিটি তৈরি করছেন সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান। মোচা বড়ির ঘন্ট, আমার কোনো আইডিয়াই নেই এটা সম্পর্কে, আমাকে একটু প্লিজ ডিটেইলে বলেন। আচ্ছা, মোচাটা হচ্ছে কলার থেকে কলার যে ফুলটা ওটা হচ্ছে মোচা। মোচাটা কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। মোচাটা আসলে গ্রাম বাংলাতে খুবই এই প্রচলনটা আছে, মোচা দিয়ে বিভিন্ন রকম রেসিপি তারা তৈরি করে থাকে। বিশেষ করে যাদের রক্ত স্বল্পতা আছে তারা কিন্তু যদি মোচার সবজিটা খায়, এখানে হিমোগ্লোবিন তৈরি করতে খুবই সাহায্য করে এই কলার মোচা। এই জন্য যাদের রক্ত স্বল্পতা আছে তারা কিন্তু এই মোচা রান্নাটা করে খেয়ে থাকে। প্লাস এখানে হচ্ছে প্রোটিন ও কার্বোহাইড্রেট অনেক পরিমাণে থাকে কলার মোচার মধ্যে। তাছাড়াও ভিটামিন এ আছে, যার কারণে রাতকানা রোগও প্রতিরোধ করে। এটা কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। আর আসলে যখন দেখা যায় গ্রাম বাংলার মানুষের ঘরে কিছু থাকে না, তখন হুট করে সব রকম পুষ্টির চাহিদা পূরণ করার জন্য দেখা যায় কি একটা কলার মোচা কেটে তারা একটু ঘন্ট করে বা হচ্ছে একটা সবজি রান্না করে। এর থেকেই মূলত হচ্ছে এই মোচার রান্নার প্রচলন কিন্তু গ্রাম বাংলার সব জায়গাতেই প্রচলন আছে। বাহ, দারুণ। আসলে এই জন্যই গ্রাম বাংলার মানুষদেরকে আমরা দেখি যে অনেক খেটে খাওয়া তো তারা বটেই, প্লাস ওদের শারীরিক শক্তিটা অনেক বেশি, এটা কায়িক পরিশ্রম করুক। তো নিয়মিত যদি কেউ মোচা খায় তাহলে কিন্তু ত্বক আর চুলও অনেক ভালো থাকে। ত্বক আর চুলও অনেক ভালো থাকে। দারুণ। তাহলে এটা আমরা তৈরি করছি কিভাবে? আপনি কিভাবে তৈরি করছেন? আমি তৈরি করছি, এটা হচ্ছে এখানে কোরানো নারকেল আর কুমড়ো বড়ি, যেটা আমরা পাকা চাল কুমড়ো মাসকালার ডাল দিয়ে যে বড়িটা তৈরি করা হয় আমাদের উত্তরবঙ্গতে করে বা দক্ষিণবঙ্গের এদিকেও যে বড়িটা তৈরি করা হয়, ওই বড়িটা দিয়ে আজকে রান্না করব। এটা কি আপনার নিজস্ব একটা রেসিপি নাকি এভাবে করে তৈরি হয় কোথাও? এটা আমার নিজস্ব রেসিপি না, এভাবে করেই গ্রাম বাংলাতে তৈরি করা হয় রেসিপিটা। আচ্ছা, আপনি কোথা থেকে শিখেছেন? এটা আমার পারিবারিকভাবেই শেখা, মানে আমার দাদু করতো, তার থেকে আমার মা, এখন এটা দেখে আমি করছি। বইয়ে আপনি কি মনে করে দিলেন? গ্রামের খাবারটা সম্পর্কে সবাই জানতে পারে, আর এই কলার মোচাটাও যে এতটা সুস্বাদু হতে পারে সেটাও একটা ধারণা থাকা দরকার সবার, এই জন্যই এই রেসিপিটা এখানে দেওয়া। দারুণ। ট্রাইও যেহেতু করিনি কখনো, দেখে নেই আপনার রান্নাটা তাহলে কিভাবে তৈরি হচ্ছে। অবশ্যই, চলুন। আসেন ভাইয়া, আমার জন্য খুবই অপরিচিত একটা বিষয় এটি, একটু যদি বুঝিয়ে বলেন। আমি জানি আমার মতো অনেকেই আছে। আচ্ছা, এটা হচ্ছে কলার ফুলটা, কলার ফুল। এটা হচ্ছে আমরা পাপড়ি। জি, পাপড়ি। এটাকে হচ্ছে এই কলার যে ফুল, এটাকে মোচা বলে কলার। এই ফুলটাকে আমরা হচ্ছে রান্না করব। এইটা রান্না করার জন্য এখানে প্রথমে যে একটা অংশ থাকে, এই যে ভিতরের একটা শক্ত অংশ থাকে, এটাকে ফেলে দিতে হয়। এটাকে ফেলে দিয়ে এটা পরিষ্কার করে বেছিয়ে নিয়ে তারপর আমরা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইটা হচ্ছে ঘন্টটা করার জন্য। এইটাই তাহলে আমরা এখন বানাবো। জি, ওকে। আমরা এই ফুলটাকে হচ্ছে কেটে এখানে হচ্ছে রেখে দিয়েছি। ওকে। এর জন্য সবার প্রথমে কিন্তু আমাদের মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার জন্য আমরা এখানে মোচাটা দিয়ে দিচ্ছি। এখানে কতখানি আছে? এখানে আমাদের 1.5 কাপ পরিমাণ আছে। 1.5 কাপ। এখানে আমরা প্রায় 1.5 কাপ পরিমাণই পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে আমরা একটু সামান্য হলুদের গুঁড়া আর সামান্য আপনার হচ্ছে লবণ দিয়ে দিব। জি, এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে যেমন এই মোচাটা একটু কালো হয়ে গেছে, এক্ষেত্রে কষটা বের হয়ে যাবে। আচ্ছা, এটা সেদ্ধ হতে থাক। কুমড়ো বড়িটা আমরা এখন একটু ফ্রাই করে নিব। এটা হচ্ছে কুমড়ো বড়ি, যেটা চাল কুমড়ো আর হচ্ছে মাসকালার ডালটাকে পিষে সুন্দর করে বানিয়ে রোদে শুকিয়ে এই বড়িটা বানানো হয়। ঠিক আছে। এখন সেটা করব, আমরা এখানে তেল দিয়ে দিব। তেলটা এখানে দিব হচ্ছে আপনার 2 টেবিল চামচ মতো। পরে একটু দেব হচ্ছে মশলাটা করার জন্য। এখন বড়িটা ভাজার জন্য আমরা তেলটা দিচ্ছি। আচ্ছা, তেলটা গরম হলে আমরা এখানে বড়িটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমরা এখানে 10 থেকে 12টা বড়ি দিব।
বড়িটা কিন্তু একটু স্লো হিটে ফ্রাই করতে হয়, তাহলে দেখা যায়, না হলে বড়িটা উপরটা হয়ে যায়, ভিতরটা একটু কাঁচা থাকে। আচ্ছা। একটু স্লো হিটে ভাজলে এটা হচ্ছে আপনার সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায়। এটা তো শীতের সময় অনেক বেশি রান্না হয়, কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে দেখা যায় যে শীতের সবজির সাথে এই বড়িটা দিয়ে রান্না করে, এটা কিন্তু অনেক মজার একটা তরকারি হয়ে যায়। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের বড়িটা ভাজা হয়ে গেছে, এটা আমরা একটু তুলে নেব। একটু পিষিয়ে নেব। ও পিষে নেব। জি। ও, বড়িটা আমরা এখন উঠিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হতে থাক, আমরা এখন এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ। সাথে সাথে এখানে লবণ দিব, যেহেতু মশলাটা আমাদের সিটে গায়ে আসতে পারে। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর এখানে হলুদ গুঁড়া দেবো হাফ চা চামচ। আর মরিচের গুঁড়াটা দেবো 1 চা চামচ। আমাদের মোচাটা এদিকে অলরেডি সেদ্ধ হচ্ছে। এ কতক্ষণ সেদ্ধ করতে হবে, কিভাবে বুঝবো এটা যে হচ্ছে সেদ্ধ আমরা হয়েছে? হাত দিয়ে একটু চাপ দিয়ে যখন দেখবো যে হাতের চাপে এটা হচ্ছে গলে যাচ্ছে, তখন বুঝবো সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে তোমার? প্রায় হয়ে গেছে। একটু ঢাকনা দিয়ে থাকবো, আমাদের মশলাটা কষতে থাকুক, এই ফাঁকে আমাদের মোচাটাও সেদ্ধ হয়ে যাবে। এখন আমাদের বড়িটাকে আমরা একটু পিষে ফেলি। ক্রিস্পি ক্রিস্পি লাগবে না, মুখে জি। একদম বাইকটা গিয়ে লাগবে। আমাদের মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে আমরা একটু সামান্য একটু পানি দিব। আমাদের কুমড়ো বড়িটা গুঁড়ো করা হয়ে গেছে। আমরা এখানে কোরানো নারকেলটাকে একটু বেটে নিয়েছি। ওকে, এটা এটা কত দিচ্ছি চিনি আমরা দিচ্ছি? হাফ কাপ। হাফ কাপের থেকে একটু বেশি। মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে এই মোচাটাকেই এখানে দিয়ে দিব। একটু পানিটা ঝরিয়ে এটা কিন্তু অনেকে চিংড়ি মাছ দিয়েও করে থাকে, চাইলে কেউ টমেটো আলু দিয়েও করতে পারে। মানে এর মধ্যেই দিয়ে দিতে পারি চিংড়ি মাছ বা টমেটো, আলু। জি। ও বাহ, একটা কলা গাছে কত কিছু আমরা খেতে পারি, তাই জি। না? কলা গাছ এমন একটা গাছ যেটা আমরা সব কিছুই খেতে পারি। তাই দেখছি। এখন এখানে আমরা বড়িগুলো দিয়ে দিই। এখানে কাঁচামরিচ আমরা দিচ্ছি একটু চিড়ে। ঝাল তো আমরা শুকনো মরিচের জন্য দিয়েছি, ফ্লেভারের জন্য একটু মরিচটা চিড়ে দিচ্ছি এখানে। জাস্ট 2টা। রান্না প্রায় অলমোস্ট হয়ে গেছে। Okay. এখন যেটা করব, আমরা একটু পাঁচফোড়নের গুঁড়াটা ছড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো প্লাস 1 মিনিটের জন্য, যাতে করে আছে। পাঁচফোড়নের যে একটা সুন্দর গন্ধ থাকে, এই গন্ধটা আমরা হচ্ছে এই ঘন্টার মধ্যে যাতে পাই। এখানে আমরা দিচ্ছি
প্রায় 1 চা চামচের মতো দিব। তুমি এভাবে শেষে দিয়ে দিলে পাঁচফোড়নটাও কিন্তু খাওয়ার সময় একটু দাঁতে গিয়ে লাগে, তাই না? সুন্দর পাঁচফোড়ন দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সুন্দর স্মেলটা। অ্যারোমা চলে আসছে। এখন আমরা যেটা করবো, একটু ঢাকনা দিয়ে রাখবো স্লো হিটে 1 মিনিট, তারপরে আমাদের রান্না শেষ। ওকে, 1 মিনিট অপেক্ষা করছি, রান্না তো শেষই প্রায়। আমি এ ফাঁকে দেখে নিচ্ছি আমাদের বইয়ে এই রেসিপিটি কিভাবে করা হয়েছে, কিভাবে সাজানো হয়েছে। এই তো মোচা বড়ির ঘন্ট। আমি দেখতে পাচ্ছি এটা ফুলের পাপড়িতে সাজানো হয়েছে, তাই করব কি আমরা? এটাই করবো। ঠিক আছে আপু, আমাদের রান্না হয়ে গেছে। এখন আমরা এটাকে প্লেটিং করে ফেলি। আমরা এই মোচার খোসাটার মধ্যে সার্ভ করব। এটাকে আমরা ভালো করে লবণ পানিতে ধুয়ে নিয়েছি, যাতে করে লবণ পানি আর একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিলে এটার মধ্যে আর কোনো ময়লা থাকবে না। একটা সুন্দর স্মেল কিন্তু আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত চমৎকার পরিবেশনা, আমার দেখে মনে হচ্ছে কোনো রিসর্টে আমি গিয়েছি। আছে না যে কোনো রাঙামাটি বা পাহাড়ি অঞ্চলের কোথাও গেছি, সেখানকার কোনো খাবার আমাকে সার্ভ করা হচ্ছে। দারুণ। এখন যেটা করব, আমরা এখানে একটু গার্নিশিং করব। এখন এটাকে আমরা একটু প্লেটিং করার জন্য, একটু গ্রিন টাচ রাখার জন্য এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর যেহেতু গ্রিনের সাথে রেডের কম্বিনেশনটা খুবই ভালো যায়, একটা লাল মরিচ আমরা কেটে দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু আমরা এখানে নারকেল ব্যবহার করেছি, নারকেল তো আমরা কাঁচাও খেতে পারি, তাই এখানে একটু সামান্য নারকেল দিয়ে দিচ্ছি। তারপর তৈরি হয়ে গেল মোচা বড়ির ঘন্ট। খুব সুন্দর। আমার কাছে মনে হচ্ছে এক টুকরো বাংলার স্বাদ, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু এখন আমার হাতের উপরে রয়েছে, কারণ এত সুন্দর করে এটি সাজানো হয়েছে, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমি কখনো এটি খাইনি, আজকে প্রথম ট্রাই করব। আমি জানি যে খুবই ভালো হবে, যেহেতু আমাদের সেরা রাঁধুনি এটি তৈরি করেছেন। পুরো প্রস্তুত প্রণালী একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। মোচা বড়ির ঘন্ট রান্নায় প্রয়োজনীয় উপকরণ: কলার মোচা 1টি, কুমড়োর বড়ি 10 থেকে 12টি, তেল 1 কাপের 3 ভাগের 1 ভাগ, 5 ফোড়ন গুঁড়া 1 চা চামচ, কোড়ানো নারিকেল বাটা আধা কাপের একটু বেশি, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 চা চামচ, কাঁচা মরিচ 2 থেকে 3টি, লবণ স্বাদ মতো। মোচা বড়ির ঘন্ট রান্না শুরুতে চুলায় একটি হাঁড়িতে আগেই বেছে কেটে রাখা 1.5 কাপ পরিমাণ মোচা দিয়ে সাথে সমপরিমাণ পানি দিন। এছাড়াও হাঁড়িতে 1 চা চামচ লবণ ও সামান্য হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিন। মোচা সেদ্ধ হতে হতে চুলায় একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে অল্প আঁচে বড়িগুলো সোনালি করে ভেজে তুলে রাখুন। এবার বড়ির কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল যোগ করে তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ ও 2 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষান। এখন ভেজে রাখা বড়িগুলো হামামদিস্তায় আধা ভাঙা করে নিন। মশলা কষানোর শেষের দিকে কড়াইতে সামান্য পানি যোগ করে মিশিয়ে নিন। এ পর্যায়ে মশলার কড়াইতে আধা কাপের একটু বেশি কোড়ানো নারিকেল বাটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এরপর সেদ্ধ করা মোচাগুলো পানি ঝরিয়ে কড়াইতে দিয়ে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করুন। এবার আধ ভাঙা বড়িগুলো দিয়ে মিশিয়ে সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। সবশেষে 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া উপরে ছড়িয়ে মিশিয়ে ঢেকে অল্প আঁচে মিনিট খানেক রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মোচা বড়ির ঘন্ট। এবারে আমরা আমাদের আজকের যে দুটি রেসিপি আমার সামনে রয়েছে, এই দুটি রেসিপি আমরা ট্রাই করব।
বিশেষ করে আমি, কারণ আমার কাছে একেবারেই নতুন, আমার দর্শকদের কাছেও আমি বলবো যে অনেকের কাছেই হয়তো নতুন। টুনা ফিশের ভর্তা খুব একটা কখনোই আমি শুনিনি এই পদ্ধতিতে রান্না করতে, আর এটা তো আর কি বলবো, আমার জন্য কমপ্লিটলি নতুন একটা রেসিপি। শুরু করি তাহলে। আজকে আমরা আউশের চালের ভাত দিচ্ছি, তাই না? জি। আমি মাছের ভর্তাটা দিয়ে দিই। থ্যাংক ইউ। তাহলে শুরু করা যাক। আমি তো এই মোচা বড়ির ঘন্ট দিয়ে শুরু করব। আমার কাছে সম্পূর্ণ নতুন এই বিষয়টি। খুবই মজার জিনিস। ভাইয়ার আরেক নাম প্রান্ত। জি। দর্শকরা কি আপনার নামটার সাথে পরিচিত? হ্যাঁ, অনেকেই পরিচিত। আবার টুনা ফিশ তো একটুখানি চেখে দেখেছিলাম, বাট শেষে যে বিষয়গুলো অ্যাড হয়েছে তারপরে দেখি কেমন। খুবই মজা। ক্যাপসিকাম দেওয়াতে এটার মানে স্বাদটাই খুব ডিফারেন্ট হয়ে গেছে না? টুনা ফিশের ভর্তা অনেকেই খায় হয়তো বা, কিন্তু আমার এই ভর্তা আমার কাছে মনে হলো যে আমি প্রথম তৈরি করেছি। একদম ইউনিক আপা, এভাবে কেউ কখনো করে না। আপু প্রত্যেকটা রান্নাই তো অনেক মজা, কিন্তু ওই বিশেষ করে ভর্তা বা শাক রান্না এগুলো খুবই বেশি মজা। সে টুনা ফিশের ভর্তাটাও কিন্তু সেম এমনই হয়েছে, অনেক মজা হয়েছে। আর প্রত্যেকটা ফ্লেভার কিন্তু আলাদা আলাদাভাবে পাওয়া যাচ্ছে। মাছের ফ্লেভার, আলু বা ক্যাপসিকাম, অনেকে কিন্তু একটা সবগুলো একসাথে মিশে যায়, কিন্তু আপনারটা প্রত্যেকটা আলাদাভাবে পাওয়া যাচ্ছে। আলাদা আলাদাভাবে এটা খুবই দাঁতে ভালো। টেস্টটা পাওয়া যাচ্ছে। আপু প্রান্ত যেহেতু বলেছে, আর কোনো সন্দেহ নেই আমার ভর্তা হিট। ভর্তা হিট, মোচা বড়ির ঘন্ট হিট, আমি পুরো শেষ করে ফেলেছি, দেখেছেন? আপা প্রান্তরে এই যে মোচা আর বড়ির যে একটা মানে যুগলবন্দি রেসিপি, এটা অনেকভাবে আমি খেয়েছি, কিন্তু প্রান্তর এই ডিশটা কিন্তু আমি আসলে খাইনি। আমি কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলার বা বিভাগের রান্না নিয়ে মোটামুটি জানি, কিন্তু প্রান্তর এই রেসিপিটা কিন্তু আমি জানতাম না। আজকে প্রান্তর মাধ্যমে এই রেসিপিটা সম্পর্কে আমি টেস্ট নেওয়ার সুযোগ হলো, এবং এটা অসাধারণ। এটা কিন্তু আজকেই আমার কাছে প্রথম টেস্ট। অনেক ধন্যবাদ প্রান্তকে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আমার এই স্বাদটা সম্পর্কে কোনোই ধারণা ছিল না। এটা রান্না হয়ে গেছে, দেখেছি খুব সুন্দর প্লেটিং, মনে হচ্ছে যে কোনো রিসর্টে রাঙামাটির আমাকে এটা সার্ভ করা হচ্ছে, কোনো একটা আঞ্চলিক খাবার। বাট খেয়ে খুব দারুণ লেগেছে। হয়তো সবার হাতে এরকম মজা নাও হতে পারতো। দারুণ। আর আপা আপনি তো বরাবরই হিট, কি বলবো। এইভাবে টুনা ফিশের ভর্তা আমাকে ট্রাই করতেই হবে। হ্যাঁ, অনেকে আছে যে আমরা দেশীয় খাবারে ফোড়ন দিই, ওই টেকনিকটা জানে না। আপা যদি কোনো খাবারে ফোড়ন দেয় বা সেটাকে ঢেকে রাখে, ওইটার মানে টেস্ট বা ফ্লেভার অন্য কোথাও অন্য কারোর সাথে সেটা মিলবে না। মানে আপার টেকনিকটাই অন্যরকম। এটা আপার কাছ থেকে অনেক জিনিস আমরা শিখেছি। এত সুন্দর করে সেই টেকনিকগুলো অবলম্বন করে প্রত্যেকটা ডিশের মধ্যে একটা আলাদা ফ্লেভার মাত্রা যোগ করে। এটা খুবই ভালো একটা ব্যাপার। না, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে আমিও ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এই টেকনিকগুলো আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে শেখাচ্ছেন। বই আকারে তো দেখছেই, কিন্তু অনেক সময় পড়ার চেয়ে ভিজুয়ালাইজ করলে, চোখে দেখলে সেটা আরও বেশি ক্লিয়ার হয়। সেটা আপনারা সুন্দর করে এখানে উপস্থাপন করছেন। দারুণ দুটো রেসিপি, আমার খাওয়া শেষ, আপনারা কিন্তু এখনও খাচ্ছেন। খেতে থাকুন। তবে এর মাঝে আমরা শুরু করে দিচ্ছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। তিনটি করে প্রশ্ন দুজনকে করব। আপনারা তো নিয়ম জানেনই, চটপট উত্তর দিবেন। আপা আপনার কাছ থেকে শুরু করছি। প্রথমেই প্রশ্ন হচ্ছে, কোন তেল দিয়ে রান্না করা স্বাস্থ্যের জন্য ভালো? সানফ্লাওয়ার আর অলিভ অয়েল। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ডিম সিদ্ধ করার স্বাভাবিক সময় কি? 8 থেকে 10 বা 10 থেকে 12। হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিপ ফ্রিজের আদর্শ তাপমাত্রা কত? -18 মানে 18। সঠিক উত্তর। এবার আপনার কাছে চলে আসছি। প্রশ্ন হচ্ছে, কেক বেক করার জন্য আদর্শ তাপমাত্রা কি? 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সঠিক উত্তর।
কোন বেলার খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ? সকালের। বলা হয় যে একদম সকালে রাজার মতো রাজার করে মতো খেতে খাবার হবে। খেতে হবে, ওকে, শেষ প্রশ্ন হচ্ছে কচু খেলে গলা চুলকায় কেন? ক্যালসিয়াম অক্সিলেট থাকার কারণে হচ্ছে কচু খেলে গলা চুলকায়। এজন্য কচুকে আমরা ব্যালেন্স করার জন্য অ্যাসিটিক অ্যাসিড থাকে লেবুতে, আমরা লেবুটা ইউজ করে থাকি। সঠিক উত্তর। এবারে আমরা এই বই থেকে 4টি প্রশ্ন করছি। যে উত্তর জানে, উত্তর তো দুজনেই জানে, তারপরে বলছি যে জানা থাকলে উত্তর হাতটা আগে তুলে নেবেন। প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে মাটন গ্লাসি রান্নায় মিষ্টি জাতীয় কোন উপকরণ ব্যবহার করা হয়েছে? চিনি আর হলো কিশমিশ বাটা। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কমলার সসে কোল্ড বিফ রান্নায় গরুর কোন অংশের মাংস ব্যবহার করা হয়েছে? গরুর কুজের মাংসটা। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে চুই ঝালে গরুর মাংসের কষা রান্নায় কোন দইয়ের ব্যবহার করা হয়েছে? রান্নায় মাস্ট বি টক দই। সঠিক উত্তর। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে স্পেশাল মিটলোফের ভেতর ফিলিং হিসেবে কি ব্যবহৃত হয়েছে? সিদ্ধ ডিম। এই বইয়ের প্রশ্ন আমরা সবাই জানি। আমি জানি। থ্যাংক ইউ আপু আপনাকে। আপু, আপনার জন্য একটা রাঁধুনির পক্ষ থেকে গিফট হ্যাম্পার রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। চমৎকার করে দুটো রেসিপি আজকে দেখিয়েছেন। এরকম রেসিপি আমার দেখার এবং আমার দর্শকদের সামনে উপস্থাপন করার আরো অনেক সুযোগ কিন্তু বাকি রয়েছে, না? অবশ্যই। থ্যাংক ইউ ঠিক আপু আপনাকে। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আজকের কুইজ তো জানবো, তবে তার আগে জেনে নেব গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, স্মোকি চাপলি কাবাব তৈরিতে কিসের মাংস ব্যবহার করা হয়েছে? আর 42A খাসির মাংস, আর 42B গরুর মাংস। সঠিক উত্তর আর 42B গরুর মাংস। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন কলাতিয়া কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ জাকির হোসেন। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আজকের পর্ব যারা মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য যে কুইজ থাকছে সেটি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, টুনা ফিশ ভর্তা তৈরিতে আর কিসের ভর্তা ব্যবহার করা হয়েছে? আর 43A আলু ভর্তা, আর 43B কুমড়ো ভর্তা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস আর 43A অথবা আর 43B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। কেউ বেঁচে থাকার জন্য খায় আর কেউ খাবার জন্য বাঁচে। আমি তো বলি এই দুয়ের একটি ব্যালেন্স করার চেষ্টা করুন, এবং এই ব্যালেন্সটাই কিন্তু ঘটাচ্ছি আমরা আমাদের এই আয়োজনে। পুষ্টি আর স্বাদ এই দুয়ের সম্মিলনে। আর যখন এতে যোগ হয় ঐতিহ্য আর সংস্কৃতি, তাহলে তো বাঙালি হিসেবে গর্ববোধটা আরও বেশি বেড়ে যায়। দুটি রেসিপি নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহে। সেই পর্যন্ত বাঙালি রান্না করতে থাকুন, ঐতিহ্যকে ছড়িয়ে দিন এবং বাঙালি হিসেবে গর্ববোধ করুন।